মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিকারক দেশগুলোর তালিকায় চীন, ভিয়েতনামের পর অবস্থান বাংলাদেশের। আর বাংলাদেশি তৈরি পোশাক রফতানির দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র। গেল অর্থ বছরে মার্কিন বাজারে গেছে 891 কোটি 69 লাখ ডলারের পোশাক, যা মোট রফতানির 18% বেশি। April 2nd, 2025 will forever be remembered as the day American industry was reborn, the day America's destiny was reclaimed, and the day that we began to make America wealthy again. In a few moments, I will sign a historic executive order instituting reciprocal tariffs on countries throughout the world. ট্রাম্পের ট্যারিফ ওয়ার চলতেছে অনেকদিন ধরে, খবরে নিশ্চয়ই দেখছেন। তো সেটা রিসিভিং এন্ডে সম্প্রতি পড়ে গেছে বাংলাদেশ। যেহেতু একটা বড় বাজার হচ্ছে ইউএসএ, বাংলাদেশের স্পেশালি গার্মেন্টের, অ্যাপারেল বিজনেসের, সুতরাং বাংলাদেশ খুব শক্তভাবে হিট হইতে যাচ্ছে। এটার কারণে $800 বিলিয়ন হচ্ছে মার্কেট আমেরিকাতে, এবং বাংলাদেশে আমরা জানি যে সবচাইতে বড় ইকোনমির দুইটার একটা হচ্ছে গার্মেন্ট, একটা হচ্ছে রেমিটেন্স। ট্রাম্প কেন এগুলা করতেছে? ট্রাম্প এখানে কোনো অন্যায় করতেছে কিনা, নেসেসারিলি অপরাধ না হোক, রাইট? সকল অপরাধী অন্যায়, কিন্তু সকল অন্যায় অপরাধ না, রাইট? সো সে যেটা করতেছে এটা কোনো অপরাধ না, কিন্তু সেটা কোনো অন্যায় হচ্ছে কিনা, বা মানে ন্যায় নীতির প্রশ্নের জায়গা থেকে এটা করা উচিত হচ্ছে না, ঠিক হচ্ছে না, এমন কোনো ব্যাপার আছে কিনা, না এমন কোনো ব্যাপারও কিন্তু নেসেসারিলি নাই। দেখবেন যে ট্রাম্প বলে যে রেসিপ্রোকাল ট্যারিফ দিচ্ছে সে, এর মানে হচ্ছে যে আগে অলরেডি আমেরিকার উপর ট্যারিফ দেওয়া ছিল, সেটার জবাবে ফিরতি ট্যারিফ বসাইতেছে আমেরিকা। Reciprocal tariffs on countries throughout the world. Reciprocal, that means they do it to us and we do it to them. কিন্তু এখানে দুইটা অ্যাসপেক্ট আছে এটার। একটা হচ্ছে আমেরিকা ধরেন চায়নার উপর বললো যে 10% ট্যারিফ দিলাম, তারপর চায়না আবার বলতেছে যে তাহলে আমরাও আমেরিকার উপর 10% ট্যারিফ দিলাম। তখন আমেরিকা আবার ট্রাম্প ঘোষণা দিয়ে রাখছে যে আমাদের যদি কেউ পাল্টা ট্যারিফ আরোপ করে, আমাদের উপর যদি কেউ রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে, এটা হচ্ছে রেসিপ্রোকাল মানে জবাবে, তাহলে আমরা আবার পাল্টা ট্যারিফ আরোপ করবো, ওইটা হবে আবার একটা ফিরতি রেসিপ্রোকাল ট্যারিফ, রাইট? কিন্তু ট্রাম্প এখানে একটা ডিস্টিংশন তৈরি করবে, এখন আপনাদেরকে শুনতে দিব, যে সে বলবে যে এই যে ট্যারিফটা ট্রাম্প বসাচ্ছে এইটা শুরুতেই রেসিপ্রোকাল ট্যারিফ টু বিগিন উইথ, কারণ অলরেডি আমেরিকার উপর পৃথিবীর সকল দেশ মানে বেশ অলমোস্ট প্রিপস্টেরাস মাত্রায় বিভিন্ন ট্যারিফ আরোপ করে রাখছিল। সুতরাং সেগুলোর জবাবে ট্রাম্প ট্যারিফ আরোপ করতেছে, ট্রাম্প রিঅ্যাক্টিং, ট্রাম্প অ্যাক্ট করতেছে না নেসেসারিলি। আমি কখনো জানতাম না যে আমেরিকান প্রোডাক্টের নানান প্রোডাক্টের উপর 200%, 300%, 400%, 25%, 50% ট্যাক্স বসায় রাখছে সারা পৃথিবীর সকল দেশ। United States charges other countries only a 2.4 tariff on motorcycles. Meanwhile, Thailand and others are charging much higher prices, like 60%. India charges 70%. Vietnam charges 75%, and others are even higher than that. Likewise, until today, the United States has for decades charged a 2.5 tariff. Think of that, 2.5% on foreign-made automobiles. The European Union charges us more than 10% tariffs, and they have 20% VATs, much higher. India charges 70%, and perhaps worst of all are the non-monetary restrictions imposed by South Korea, Japan, and very many other nations. Those nations placed massive tariffs on our products and created outrageous non-monetary barriers. Very upsetting when you read it, when you see what people have been doing to us for 30 years. This all happened with no response from the United States of America, none whatsoever. But those days are over. ওকে ফাইন। প্রথম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট থিং টু নো যে ট্রাম্পের এগুলা রেসিপ্রোকাল ট্যারিফ। ট্রাম্প হইতেছে এমন না যে শূন্য থেকে হঠাৎ করে সবার সাথে এগুলো করতেছে, সবাই আমেরিকার সাথে এগুলো করতেছিল, সেটার জবাবে ট্রাম্প করতেছে। নাও সবাই আমেরিকার সাথে করলে আমেরিকা কেন এতদিন করে নাই, রাইট? এটার তো আসলে মানে একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন সকল সিদ্ধান্ত, কোনো সিদ্ধান্ত 100% কাউকে বেনিফিটেড করে না। সকল সিদ্ধান্তেরই লাভ আছে এবং লস আছে, এবং আলটিমেটলি আমরা নেটের দিকে তাকাই যে আচ্ছা আমার এতটুকু লস হচ্ছে, এতটুকু লাভ হচ্ছে, নেট রেজাল্ট হিসেবে আমার কোনটা আমাকে বেনিফিট করবে, সেইভাবে করে সিদ্ধান্ত নেওয়া হয়। তো অন্য দেশ যখন আমেরিকার উপর ট্যারিফ বসায় রাখছে, যেমন আমরা জানি বাংলাদেশে আপনি মোটরসাইকেল কিনতে গেলে আপনার ট্যারিফ বসানো ইন্ডিয়ান মোটরসাইকেলের উপরে 50% বা 100% ট্যারিফ বসানো, রাইট? সো আমরা দেখা যায় যে ইন্ডিয়ার যেই মোটরসাইকেলের দাম 60,000, বাংলাদেশে সেটা আমরা কিনছি, যেহেতু আমি মোটরসাইকেল চালাইছি,
আপনার হইতেছে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা। তো 1.5 লাখ 2 লাখ টাকা আজকে থেকে 10 বছর 15 বছর 20 বছর আগের কথা বলতেছি। সো 1.5 লাখ 2 লাখ টাকা যে মোটরসাইকেল, এটা অবিশ্বাস্য যে এগুলো আসলে কিন্তু 60-70 হাজার টাকা দামের মোটরসাইকেল আমরা এত টাকা খরচ করি। তো আমাদের যেরকম কুমিল্লাতে বর্ডার ছিল, আমার বাড়ি কুমিল্লা, এবং নানান বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে ইন্ডিয়ার মোটরসাইকেল বর্ডার দিয়ে ঢুকে যায় ট্যাক্স পে না করে চোরাই পথে। তো সেই মোটরসাইকেলগুলো আবার আপনি একদম নতুন ব্র্যান্ড নিউ মোটরসাইকেল আপনি 80,000 টাকা দিয়ে মাত্র কিনতে পারবেন, যে মোটরসাইকেল কিনতে গেলে আপনি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে আপনার 2 লাখ টাকা খরচ করতে হবে, রাইট? সো আমাকে আমার ফ্রেন্ড, আমার এলাকার ফ্রেন্ড, এখন আমার বাড়ি যেহেতু কুমিল্লা ছিল, আমাকে অফার করছিল যে এরকম একদম ব্র্যান্ড নিউ মোটরসাইকেল আমাকে সে এনে দিবে হইতেছে এরকম 80,000 টাকায়, পালসার। তো আমি অবশ্যই সেটা কিনি নাই, 2 নাম্বার ধান্দাবাজি করবো না। এবং হচ্ছে এই কারণে আমি ময়মনসিংহ থেকে একটা ইউজড মোটরসাইকেল কিনছিলাম আজকে থেকে 15 বছর আগে, প্রায় 1,20,000 না 25,000 টাকা দিয়ে। এবং শেষ পর্যন্ত বাংলাদেশের চোর পুলিশ আমাকে রাস্তায় আটকে বলে আমার মোটরসাইকেল নাকি টানা বাইক মানে হচ্ছে যেগুলো চোরাই পথে আনা, টানা বাইক বলে এই শুয়োর আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য 10,000 টাকা দাবি করছে। তারপর আমি প্রায় 3-4 ঘন্টা আমাকে আটকে রাখছে রাস্তার উপরে, এবং তারপর আমি যখন প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার কাছে এত টাকা পয়সা নাই, সে আবার আমাকে বলে ফোন দেন, আপনার হলে ফোন দেন, আপনার অমুক তমুকে ফোন দেন টাকা নিয়ে আসার জন্য। খেলার চাঁদাবাজ বদমাইশ। আবার কিছু বলে যে আপনি আমাদের পুলিশকে গালি দেন কেন, আপনি আমাদের ডাক্তার সমাজকে গালি দেন কেন, বদমাইশগুলো। তো আমাকে 3-4 ঘন্টা আটকে রাখার পর তারপর আমার মানিব্যাগ কাঁচায় উল্টে পাল্টে 1,000 টাকা দিয়ে বাইক ছাড়াই আনছিলাম, রাইট? সো যেটা বলতেছিলাম আর কি, যে চোরাই পথে এরকম বাইক আসে, সেই বাইক না কিনে আমি সৎ উপায়ে, এই জন্য সোনার বাংলা কেউ ভালো কাজ করে না, যারা ভালো কাজ করে সৎ পথে থাকে হেরা হইতেছে বিপদে পড়ে, আর চোর বাটপার ধান্দাবাজগুলো হইতেছে রাজ করে বেড়ায়। যা হোক, এটা হচ্ছে বাস্তবতা, রাইট? আপনারা জানেন বাংলাদেশে অটোমোবিল কার, যেগুলো প্রাইভেট কার, এগুলোর উপর এরকম অনেক উচ্চ শুল্ক আরোপ করা আছে। সো সরকার এগুলো সকল দেশে সবাই করে, তো এটা নতুন কোনো ব্যাপার না। আমেরিকা এখন যেহেতু এভাবে করতে শুরু করতেছে, এবং এখানে অনেক কিছু জানতেছি যেটা জানতাম না, শুনে অবাক হচ্ছে যে কী পরিমাণে আমেরিকার কত ধরনের প্রোডাক্টের উপর বাইরের সকল দেশ হতেছে শুল্ক আরোপ করে রাখছে। তো তাহলে কেন আমেরিকা এতদিন পর্যন্ত এটা করে নাই, বা তাতে তাদের নিশ্চয়ই কোনো লাভ ছিল? লাভ তো অবশ্যই ছিল। আপনি মনে করেন বাংলাদেশের কম দামি সস্তা জিনিসপত্র হইতেছে, যেমন গার্মেন্টস, বাংলাদেশের মানুষ মজুরি পায় না, বাংলাদেশে 2 দিন পর আগুন লাগে গার্মেন্টসে, তারপর এগুলোর কোনো সেফটি প্রোটোকল নাই। আপনি প্রত্যেকটা জিনিস যদি আপনি এনশিওর করতে যান, তাহলে তো জিনিসের খরচ বেড়ে যাবে, রাইট? আপনি যদি এনশিওর করতে হয় যে আপনার ওয়ার্ক প্লেস সেফটি, বাংলাদেশের গার্মেন্টসগুলোতে ফায়ার ড্রিল করা হয়, সিঁড়ি ঘর হইতেছে এরকম, মানে আমেরিকাতে যেরকম নিয়মকানুন করা হয়, রাইট? আমি যখন বিভিন্ন সময়গুলো জানছি, মানে অবাক হয়ে চোয়াল মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার প্রফেসরের রুমে বসে একদিন আমরা মিটিং করতেছি, তো তারা কথা বলতেছে যে টেবিলটা হচ্ছে এরকম সেট আপ চেঞ্জ করবে আর কি, টেবিলটা এদিক থেকে ওদিক নিবে, ওদিক থেকে ওদিক নিবে। ওকে ফাইন, টেবিল নাড়বে, সমস্যা কি? না, সমস্যা আছে। এই বিল্ডিং যখন করা হয়েছে, এখানে যখন চেয়ার টেবিল পাতা হয়েছে, এগুলা ফায়ার প্রোটেকশনের কোড আছে, সেগুলো মেনটেন করে করা হয়েছে। এখন যদি আপনি টেবিল এদিক থেকে ওইদিক সরাই নিয়ে যান, তাহলে যদি বিল্ডিং আগুন লাগে, মানুষ দৌড় দিয়ে বের হইতে গেলে সেটা যদি বাধাগ্রস্ত, সুতরাং আপনি চাইলে টেবিল সরাইতে পারবেন না, সেটা করার জন্য আবার পারমিশন নিয়ে আসতে হবে, আবার এক বিশাল প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে। এই কারণে তো এগুলো উন্নত দেশ, সভ্য দেশ। আপনি যখন এই জিনিসগুলো করবেন, এইভাবে যখন আপনি সেফটি সিকিউরিটি মেনটেন করতে যাবেন, এইভাবে মানুষের নিরাপত্তা, মানুষের জীবনের মূল্যমান করতে যাবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি কস্ট বেড়ে যাবে, দীর্ঘসূত্রী হবে জিনিসপত্র। তো এইগুলো যদি করতে যায়, বাংলাদেশের এক লেবার কস্ট যদি, বাংলাদেশের মানুষের যে পাওনা মজুরি, এটা যদি নিশ্চিত করতে যায়, এবং যে সেফটি এগুলো নিশ্চিত করতে যায়, এবং বিল্ডিং কোড মানতে যায়, ফায়ার কোড মানতে যায়, সকল কিছু যদি এগুলো ইনশিওর করতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে তো কম দামে জিনিসপত্র বিক্রি করতে পারবে না। এই কারণে উন্নত পৃথিবীগুলোতে জিনিসপত্রের দাম বেশি, স্পেশালি সেসব দেশে মজুরি বেশি বিধায়, এবং এই সকল কিছু মেনটেন করতে হয় বিধায়। তো তাইলে কি করে তারা হইতেছে চায়নার মতো দেশ থেকে, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, যেসব দেশে হইতেছে সরকারের দায়িত্ব ছিল নাগরিকের এগুলা নিশ্চিত করা, নাগরিকের জীবিকা এবং সুরক্ষা, সেগুলা করে না। অসভ্য দেশ যেহেতু, তারা তাদের নাগরিককে কোনো বাল দিয়ে পাত্তা দেয় না, সুতরাং সেটার বেনিফিট হইতেছে সারা পৃথিবী উপভোগ করে। তো এখন আপনি জেনে থাকবেন যে আপনি অ্যাপল প্রোডাক্ট ইউজ করেন, যত অ্যাপলের জিনিসপত্র, এগুলো সকল ফ্যাক্টরি হইতেছে চায়নাতে। অ্যাপলের সকল অ্যাসেম্বলি থেকে শুরু করে, পার্টস বানানো থেকে শুরু করে, সকল কিছু চায়নাতে করা হয়, করে আমেরিকাতে আনা হয়। নাও এগুলো সকল কিছু যদি আমেরিকায় করতে যায়, তাইলে আমরা একটু আলোচনা করলাম যে কতভাবে খরচ বেড়ে যাবে। অলরেডি যেখানে একটা অ্যাপলের ল্যাপটপের দাম আপনার $2,500 চায়নাতে অ্যাসেম্বল করার পর, সেটা যদি সকল কিছু আমেরিকায় করা হয়, এটার দাম কত হবে, রাইট? এইসব কারণে আমেরিকানরা যে বেনিফিটেড হচ্ছিল না, তা না, রাইট? আমেরিকান মানুষ কম দামে কাপড় চোপড় কিনতে পারতেছিল, কম দামে ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারতেছিল, কম দামে একটা অ্যাপলের ল্যাপটপ, আইফোন কিনতে পারতেছিল। এখন এগুলো করলে, যদি এইভাবে করে ট্যারিফ বসায়, বাইরে থেকে ইম্পোর্ট অলমোস্ট বন্ধ হয়ে যায়। অ্যাগেন, ট্যারিফ মানে তো অবশ্যই জানেন যে ইম্পোর্ট করতে গেলে আপনাকে এই পরিমাণ শুল্ক পে করতে হবে। তো এত টাকা শুল্ক পে করার পর জিনিসপত্রের দাম যেই পরিমাণে বেড়ে যাবে, তাতে করে এইসব বিভিন্ন কোম্পানিগুলো তারা হইতে স্যার
মানে এনকারেজ ফিল করবে না বাইরে থেকে আনার। তখন তারা কি করবে, তারা চিন্তা করবে যে ওকে আমি তাহলে ডোমেস্টিক্যালি জিনিসগুলো বানাই আমি, কারণ অ্যাগেন আপনি দেশের মধ্যে বানাইলে তো আর আপনাকে সেই শুল্ক দিতে হচ্ছে না, শুল্ক দিতে হয় আপনাকে যখন আপনি দেশের ভেতরে ঢুকান বাইরে থেকে। তাহলে তাতে করে তাহলে আমরা মানে কেউ যদি জিনিসটা না বুঝে থাকেন তাহলে এখন বুঝে গেলেন ক্লিয়ারলি যে ঘটনাটা কী ঘটতেছে, রাইট? আপনি বাইরে থেকে কম দামে জিনিস আনতে পারলে কাস্টমার যারা আছে, মানুষজন যারা জিনিসপত্র কেনে, তারা কম দামে কিনতে পারে সত্যি, কিন্তু বিজনেস মাইর খেয়ে যায়, লোকাল বিজনেস গড়ে ওঠে না। সো ট্রাম্পের কথা হচ্ছে যে আমরা আমাদের বিজনেস যদি এখানে বাড়াইতে চাই তাহলে আমাদেরকে এটা করতেই হবে, বাইরে থেকে জিনিসপত্র আনা বন্ধ করতে হবে, তাহলে এই দেশে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। Jobs and factories will come roaring back into our country, and you see it happening already. And ultimately, more production at home will mean stronger competition and lower prices for consumers. This will be indeed the golden age of America. It's coming back. এবং এই দেশে ইন্ডাস্ট্রি গড়ে উঠলে আরেকটা এক শ্রেণীর মানুষ যারা শ্রমিক, ব্লু কলার ওয়ার্কার, তাদের হইতেছে চাকরি বাকরি হবে, এখানে আরেকটা ইয়ে হবে। তো এখন আপনি তাহলে ভাবে চিন্তা করতে, মানে আপনি এটা ভাবতেই পারেন যে ওকে ফাইন, তাহলে ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, কিন্তু মানুষ তো আবার পকেটের টাকা বেশি খরচ করে জিনিসপত্র কিনতে হচ্ছে, তাহলে লাভটা কি হইলো? না, এগুলোই তো, এটা তো একটা ট্রিকি কল এগুলো, রাইট? ইকোনমিক্স একটা ট্রিকি জিনিস। এখানে অ্যাগেন একদিকে আপনার লাভ হবে, একদিকে লস হবে, আপনাকে নেটটা চিন্তা করতে হবে। একটা কথা বলা হয় এখানে যে ট্রিকল ডাউন ইফেক্ট, মানে হচ্ছে যে এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, রাইট? যেমন ট্রাম্প হইতেছে যারা ধনী তাদেরকে ট্যাক্স ব্রেক দিচ্ছে, যারা হইতেছে বিভিন্ন কোম্পানি আছে, ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে ট্যাক্স ব্রেক দিচ্ছে। তো এটা ট্রাম্পের একটা পজিশন বা রিপাবলিকানদের একটা পজিশন বা অনেকের একটা পজিশন যে আমি যদি ট্যাক্স ব্রেক দেই বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে, বিভিন্ন ইয়েকে, ব্যাংক ট্যাঙ্ক এরকম থেকে শুরু করে, তাহলে যেটা হবে যে তারা গ্রো করবে এবং তাতে করে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং তাতে করে আলটিমেটলি ইকোনমি বড় হবে। এবং ইকোনমি বড় হইলে সাধারণ মানুষের জায়গা থেকে অনেকে আবার ক্ষতিগ্রস্ত হয়, কিনা আপনার পকেট থেকে বেশি টাকা বের হবে, আপনি ট্যাক্স ব্রেক পাচ্ছেন না, রিচরা ট্যাক্স ব্রেক পাচ্ছে। হাউএভার সেটা করলে অ্যাগেন আপনার ইকোনমি বেড়ে উঠবে, তখন সেটা ট্রিকল ডাউন ইফেক্ট হিসেবে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ইকোনমি বড় হবে, জিডিপি বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে, তখন আবার সাধারণ মানুষ যারা আছে সেটার বেনিফিট ভোগ করবে, রাইট? অ্যাগেন যেটাকে বলে ট্রিকল ডাউন ইফেক্ট, মানে উপর থেকে নিচে এসে পড়া। তো সেটা নিয়ে আবার অনেকে সমালোচনা করে, অনেকে সেটার সাথে একমত না, অনেকে দ্বিমত। সো দাও কথা হচ্ছে যে আপনি কাজটা গুড ফেইথে করতেছেন কিনা, রাইট? একটা জিনিস হচ্ছে যে যেমন বাংলাদেশের মতো অসভ্য দেশগুলোতে চোররা কাজ করেই হইতেছে চুরি করার জন্য, তাদের উদ্দেশ্যই চুরি করা। পাটপারগুলো ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট খুলে খালামা আমার চাচা এবং কি জানি মুক্তিযোদ্ধা সোনার পান্ডাদেরকে নিয়োগ দেওয়ার জন্য। তারপর বিভিন্ন প্রজেক্ট খুলেই হইতেছে চুরি করার জন্য, এক রাস্তা 50 বার খোঁড়ে চুরি করার জন্য, হ্যাঁ, ইয়ে দেখাবে কি জানি টেন্ডারবাজি করবে, করে হইতেছে টাকা অর্ধেক পকেটে ঢুকাবে। সো বাংলাদেশের মতো চোর বাটপারের দেশে যেখানে কাজ করা হয় একটা খারাপ নিয়ত থেকে, এখানে তো ব্যাপারটা এরকম না। আপনি বলতে পারেন যে ও ট্রাম্পের ফ্রেন্ড আছে ব্যবসায়ী, তাদেরকে ব্রেক দেওয়ার জন্য ট্রাম্প এগুলো করতেছে, ও ট্রাম্প নির্বাচন করার সময় সে টাকা তুলছে হইতেছে ডোনারদের কাছ থেকে, ডোনারদের জন্য এখন ব্রেক দিতেছে। মানে এরকম বাস্তবতা কি বিরাজ করে না? হ্যাঁ করে, সত্যি। কিন্তু আপনারা যেরকম মনে করেন আপনাদের দেশে সকল আগাগোড়া বাটপার, 5 ওয়াক্ত নামাজ পড়া বাটপার, নামাজ না পড়া বাটপার, এখানে তো ব্যাপার এরকম না। হ্যাঁ আছে, এগুলো যে নাই তা না, কিন্তু এইসব দেশে কিন্তু কনস্ট্রাকটিভ আলোচনা হয়, প্রচণ্ড ডিবেট হবে, এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হবে, ঘন্টার পর ঘন্টা ডিবেট হবে যে কোনটা রাইট ইকোনমিক পলিসি, কোনটা কীভাবে করা উচিত, স্মল গভর্নমেন্ট ভালো না বিগ গভর্নমেন্ট ভালো, তারপর এইটা না সেটা, সে এইভাবে না সেইভাবে, রাইট? স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো কাইন্ড অফ একটা ফেয়ার গেম, রাইট? লাইক গুড ফেথে কাজ হচ্ছে কিনা, মতানৈক্য থাকতেই পারে, এরকম একটা কমপ্লেক্স বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে মতানৈক্য থাকবেই। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটার বেনিফিট এই দেশের মানুষ ভোগ করে কিনা, সেটা হচ্ছে কথা। ট্রাম্প সে তার দেশের জন্য কাজ করতেছে, এটা নিয়ে এটা নিয়ে সন্দেহের কোনোই অবকাশ নেই। আপনি তার সাথে তার ওয়ের সাথে, তার মেথডের সাথে, তার অ্যাপ্রোচের সাথে, তার পলিসির সাথে আপনি দ্বিমত থাকতে পারে, এখন সেটা নিয়ে তো অবশ্যই দ্বিমত আছে, বিতর্ক হবে, কিন্তু তার উদ্দেশ্য কি? সে উদ্দেশ্য সে চেষ্টা করতেছে টু মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। We take care of countries all over the world. We pay for their military. We pay for everything they have to pay. And then when you want to cut back a little bit, they get upset that you're not taking care of them any longer. But we have to take care of our people, and we're going to take care of our people first. I don't blame these other countries at all for this calamity. I blame former presidents and past leaders who weren't doing their job. They let it happen, and they let it happen to an extent that nobody can even believe. না, সে যেভাবে করে করতেছে ঠিক এই কাজ হচ্ছে। অফকোর্স এটা নিয়ে অনেক ডিবেট আছে যে আপনার শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ, শেয়ার মার্কেট ধস নামছে এই সব শুরু করার পর থেকে এবং উঠতেছেই না। সো ট্রাম্প সবসময় স্টক প্রাইসের দিকে চোখ রাখে, সবসময় স্টক প্রাইস নিয়ে ব্র্যাক করে তার সরকারের আমলে স্টক প্রাইস বাড়লো না কমলো এগুলা। তা এখন আবার যখন জিজ্ঞেস করছে ট্রাম্পকে, এখন ট্রাম্প বলে যে আমি কি জানি বলে আমার খবর না, আমার ঘুমে আছি, আমার হিসাব নাই স্টক মার্কেটের কী অবস্থা। তো যে ট্রাম্প সারা জীবন স্টক মার্কেটকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে তার ভালো খারাপের, এখন
কেন সে হুঁশ নাই, তার হিসাব নাই, কারণ এখন স্টক মার্কেটের অবস্থা ভালো না। কিন্তু এরপরও এত কিছুর মধ্যেও ট্রাম্প ট্যারিফ একের পর এক ট্যারিফ বসেই যাচ্ছে। তার মানে হচ্ছে তার একটা প্ল্যান আছে এখানে, এবং সে বিশ্বাস করে যে অ্যাট দ্য এন্ড অফ এভরিথিং এখন সাময়িকভাবে ইকোনমি হিট হইতেছে, সাময়িকভাবে স্টক মার্কেটের হিট খাচ্ছে, কিন্তু ইন দ্য লং রান এটা বেনিফিট করবে এই দেশের ইকোনমিকে। এটা তার বিশ্বাস, সে এটা করতেছে এইভাবে করে। এগেন এটা আমরা ইকোনমি বুঝি না, যারা ইকোনমি বুঝে তারা বলতে পারবে। এবং এগেন এটা একটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার, বুঝতেই পারতেছেন। এখানে অনেক অনেক ভেরিয়েবল জড়িত। আমাদের হুজুরা ফতোয়া দিয়ে ফেলবে যে সুদ জড়িত, এখানে হারাম সব কিছু না, সুদ হারামের কোনো ব্যাপার নাই। এটা খুবই একটা কমপ্লেক্স সিস্টেম। এটাকে এফিসিয়েন্টলি মোস্ট এফিসিয়েন্ট আউটকাম এটা থেকে বের করে আনাটা, এটার পেছনে পিএইচডি চলতেছে। গত আমাদের 2000 বছরের রিসার্চের ফলাফল এর উপর দাঁড়ায় আমরা চেষ্টা করতেছি এগুলো করতে। তো সেখান থেকে এগেন এক একজনের এক এক পলিসি থাকবে। এটাই তো হচ্ছে লিডারের ভূমিকা। লিডারের কাজ কি? টু লিড দেয়া। এক একজন 50 জন 50টা কথা বলবে, কিন্তু লিডারের কাজ হইতেছে সকল কিছু শুনে তার মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে সে এটাতে বিশ্বাস করতে হবে তার সিদ্ধান্তে, এবং সেটা ধরে আগাইতে হবে, রাইট? সো ট্রাম্প ইজ প্লেইং দ্য রোল অফ এ লিডার। এখন সেটার পর অ্যাট দ্য এন্ড অফ হিজ লিডারশিপ আমেরিকা কি রাইট ট্র্যাকে থাকবে না রং ট্র্যাকে থাকবে, ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, সেটা আমরা দেখতে পাবো। মুদ্রা কথা হচ্ছে ট্রাম্প চেষ্টা করতেছে তার দেশের মানুষের হেল্প করতে, আমেরিকান সরকার চেষ্টা করতেছে তার দেশের মানুষের উপকার করতে। আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনার দেশের সরকার আপনার জন্য কিছু করতেছে কিনা?